সুপ্রিম কোর্টে বুধবার অর্থাৎ 18 তারিখ ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানির আগে পর্যন্ত কিন্তু ইডি হলফনামা জমা দেয়নি। যেভাবে সর্বোচ্চ আদালতে সময় চাওয়া হয়েছে তার নেপথ্যে রহস্য খুঁজে পাচ্ছেন অনেকেই। শুনানি পিছিয়ে যাওয়ার পর আইপ্যাক মামলায় হলফনামা পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে ৩রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে হলফনামা দেন সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধা না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। সুপ্রিম কোর্টে এর পাল্টা যে হলফনামা ইডি দিয়েছে সেখানে তারা কি দাবি করেছে? সেখানে তারা দাবি করেছে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। যে নথিগুলি তিনি নিয়ে গিয়েছেন সেগুলি যে শুধুমাত্র তার দলেরই ছিল নাকি তার মধ্যে কয়লা পাচার মামলার নথিও ছিল তা সম্পর্কে কিন্তু নিশ্চিত নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশির সময় স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করে ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন এবং বারবার বারণ করা সত্ত্বেও নথিপত্র নিয়ে যান তিনি। গত 18 তারিখ বুধবার শুনানির আগে পাল্টা হলফনামা জমা দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং বুধবারের মধ্যেই তা ফাইল করা হবে। প্রশ্ন কিন্তু একাধিক। 3 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়েছিলেন, তারপরে 10 তারিখ মামলার শুনানি পিছিয়ে যায় 18 তারিখ। সেদিনও কিন্তু হলফনামা শুনানির আগে ইডি জমা দিতে পারেনি। প্রশ্ন হচ্ছে এই হলফনামা সেই দিন শুনানির পরে জমা দেওয়া গেল, অথচ আগে কেন দেওয়া গেল না? তিনি ওই আইপ্যাকের অফিসে আর আইপ্যাকের মালিকের বাড়িতে গিয়ে তদন্তকে বাধাপ্রাপ্ত করলেন, ইডি অফিসারদের কাছ থেকে ছিনিয়ে আনলেন এবং একজন কয়লা কেলেঙ্কারির ব্যাপারে অভিযুক্তর বাড়িতে মুখ্যমন্ত্রী কি করতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সেটা মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এটা তো আজকে সবাই বুঝে গেছে। এতই যাই বলুক না কেন ইডি, যে চুরি করতে এসছিলেন আইপ্যাকের দপ্তরে বা আইপ্যাকের মালিকের ঘরে, তৃণমূলের ডেটা চুরি করতে এসছিল অমিত শাহর নির্দেশে। দিনের পর দিন তারা সুপ্রিম কোর্টে টাইম নিয়ে যাচ্ছে এই কারণেই যে গল্পটা ঠিক বানাতে পারছে না। আর এরপর সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ইডি দাবি করেছে তল্লাশির সময় যে পাঞ্চনামা তারা তৈরি করেছিল সেটা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করা হয়েছিল এবং পুলিশ কর্তাদের চাপের মুখে কার্যত জোর করে করানো হয়েছিল। ইডির আধিকারিকদের কাজে বাধা দিয়ে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। 18 মার্চ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি। সিবিআই লার্জার কনস্পিরেসির অংশ, ওরা কাউকে আড়াল করার চেষ্টা করছে অভিযোগ করলেন আরজি করে নিহত চিকিৎসকের মা। আদালতে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। পাল্টা জবাব দিয়েছে সিবিআই। আরজি করে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুন, প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য থেকে দেশ। বারবার পথে নেমেছেন নিহত চিকিৎসকের বাবা মা। পুলিশকর্মী অনুপ দত্তের গ্রেফতারি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এদিন মামলার শুনানি হয় শিয়ালদা এসিজেএম আদালতে। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, আমরা মনে করি এই মামলায় সিবিআই নিজেই লার্জার কনস্পিরেসির অংশ। সেই কারণেই এএসআই অনুপ দত্তকে এখনো গ্রেফতার করা হয়নি। অনুপের নির্দেশেই ওই খুন ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় আরজি কর হাসপাতালে গিয়েছিলেন। ঘটনার দিন রাতে যে 4 চিকিৎসকের সঙ্গে নিহত চিকিৎসক খাবার খেয়েছিলেন তাদেরকেও গ্রেফতার করা হয়নি। সিবিআইয়ের আইনজীবী বলেন, যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাকেই গ্রেফতার করা হয়েছে, তার শাস্তিও হয়েছে। পরিবার কেন এই মামলাকে বাঁচিয়ে রাখতে চাইছে? পরিবারের দাবি মেনে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশিংয়ে গাফিলতি পাওয়া গিয়েছে, সেটা ক্রাইম নয় এবং গ্রেফতার করার জন্য পর্যাপ্ত নয়। অনুপ দত্তকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রমাণ না পেলে কাউকে গ্রেফতার করা যায় না। কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির ছাতার নিচে ছিল
ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যে কারণে তার আরজিকর মেডিকেল কলেজেও অবাধ বিচরণ ছিল। এসআই অনুপ দত্ত সেই ওয়েলফেয়ার কমিটির সদস্য। আরজিকর কাণ্ডের তদন্তে 2024 সালের অগস্টে অনুপ দত্তকে ডেকেছিল সিবিআই। সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে কার্যত ছুটে পালান কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত। সেই এসআই অনুপ দত্তকে গ্রেফতারের দাবি তুলেছেন নিহত চিকিৎসকের মা বাবা। তাদের অভিযোগ সিবিআইও ষড়যন্ত্রের অংশ। প্রত্যেকটা কেস যেটা হয় সেটা আমার মেয়ের তদন্তে কিছুই হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে গাফিলতি হয়েছে এবং সিবিআই সেগুলো মেনে নিয়েছে। মানে এই যে বৃহত্তর ষড়যন্ত্র, এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআই এখন যুক্ত হয়েছে। ঘটনার দিনের হাসপাতালের সিসিটিভি ফুটেজ নিয়েও এই দিন আদালতে প্রশ্ন তোলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী। তিনি বলেন, ঘটনার দিন রাত 9টা থেকে পরের দিন বেলা 12:15 পর্যন্ত পুরো সিসিটিভি ফুটেজ আমাদের দেয়া হোক, প্রয়োজনে কোর্টে বসে দেখব, কিন্তু সিবিআই দিচ্ছে না। সিএফএসএল রিপোর্টে ধস্তাধস্তির চিহ্ন ছিল না বলে উল্লেখ করা হয়েছে। কি করে তা সম্ভব? বোঝাই যাচ্ছে ক্রাইম অন্য জায়গায় করে বডি আরেক জায়গায় রেখে দেওয়া হয়েছে। সিবিআইয়ের আইনজীবী বলেন, সিসিটিভি ফুটেজের যে অংশ জরুরি বলে মনে হয়েছে তা চার্জশিটের সঙ্গে দেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টেই বলেছে ঘটনার পুরো ভিডিও রেকর্ডিং করা হয়নি। তার কারণ কি? তাহলে কি সঞ্জয় রায়ের হেডফোন দেহের পাশে রেখে দেওয়া হয়েছিল? কিছু লুকোনোর জন্যই কি পুরো ভিডিও করা হয়নি? অটোপসি রিপোর্ট নিয়ে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে বলেছে 9 তারিখ থেকে 11 তারিখ স্যাম্পল হাসপাতালেই পড়েছিল। সেই সময় তা পাল্টে দেওয়া হয়নি তো? পুলিশ কর্মীরাই সব লুকিয়ে দিয়েছে নাকি সিবিআই লুকিয়ে দিয়েছে? সিবিআই দাবি করে কোনো তথ্য লুকানো হচ্ছে না, তদন্ত এখনো শেষ হয়নি, ক্লোজার রিপোর্ট দেওয়া হয়নি। পলিগ্রাফ টেস্ট ফেল করার পরেও অনুপ দত্তকে কেন কাস্টডি নেওয়া হয়নি সেটা নিয়ে ছিল আমাদের আবেদন। দ্বিতীয় আবেদন ছিল হচ্ছে ভিকটিমের সঙ্গে শেষ যেই ডাক্তাররা 4 জন ছিল তাদেরকে কেন কাস্টডিতে নেওয়া হয়নি, কেন সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কে যেই পার্টটায় দেখা যাচ্ছে সেইটুকুনি সিসিটিভি প্রডিউস করে গেছে। আমাদের একটা প্রেয়ার রয়েছে যে 15 ঘন্টা সিসিটিভি, মানে 8ই আগস্ট 2024 রাত 9টা থেকে 9ই আগস্ট 2024 দুপুর 12টা অব্দি এই 15 ঘন্টার সিসিটিভি অফ আরজিকর বিল্ডিং, মানে এন্টায়ার পুরো বিল্ডিংয়ের প্রত্যেকটা তলা, কম্পাউন্ড এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট, এই পুরোটা আমরা চেয়েছি। কেন ওই একটা পার্টে যেটুকু সঞ্জয় রায়কে দেখা গেছে সেইটুকু দিয়ে তো না, বাকি পার্টটা নিয়ে আমাদের দেখতে হবে। আজকে সিবিআই এসে অদ্ভুত একটা রিপ্লাই দিয়েছে। ওনাদের প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য যে আমরা তদন্ত করছি, কিন্তু আবার শেষে ওরা লিখেছে যে আমাদের এই যেই অ্যাপ্লিকেশন পুরোটাই রিজেক্ট করে দেওয়া হোক। এই যে লার্জার কনস্পিরেসি বলে কথাটা উঠছে, সিবিআই ইজ a part of the larger conspiracy, is one of the person who are involved all this larger conspiracy. আরজিকরের ঘটনার পরে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্ত শুরু করলেও তাকে কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে প্রশ্ন তুলে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, সুদীপ্ত রায়কে কেন গ্রেফতার করা হলো না? সিবিআই আদালতে জানায় সুদীপ্ত রায় অপরাধের সঙ্গে যুক্ত এমন প্রমাণ মেলেনি। প্রকাশ সিনহা ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।